তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও এবং আসন্ন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে 100-তে 100ই পেতে চাও, তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য। পরীক্ষার্থীরা পরীক্ষার খাতায় যে সমস্ত ভুল করে তাতে পরীক্ষকদের যে সমস্ত জায়গা থেকে নম্বর কেটে নিতে বলা হয় বা যে সমস্ত জায়গায় নম্বর দিতে বলা হয়, সেই ইনস্ট্রাকশন নিয়ে আজকের আলোচনা। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমার জন্য। অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটি অন করে নেবে। তো শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, আজকে আমার প্রথম পয়েন্ট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যুক্তিমূলক যে কোনো পদ্ধতিতে কষা অঙ্কের জন্য যথোপযুক্ত নম্বর দিতে হবে যদি না বিশেষ কোনো পদ্ধতি কথা প্রশ্নপত্রে উল্লেখ থাকে। দেখো, অনেক সময় তোমাদের স্কুলের বিভিন্ন পরীক্ষাতে টিচাররা করেন, তুমি হয়তো ক্লাস 9-এ পড়ছো আর তুমি কোনো 10-এর পদ্ধতিতে অঙ্ক করেছো, তখন টিচাররা কেটে দেয়। অনেক সময় অনেক টিচারই আছে এরকম কেটে দেয়। কিন্তু মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্দেশ হচ্ছে, তুমি তোমার যদি আপার লেভেলের কোনো থিওরি অ্যাপ্লাই করে অঙ্ক করো, সেক্ষেত্রেও তোমাকে নম্বর দিতে হবে যদি পদ্ধতি ঠিক থাকে। দ্বিতীয় হচ্ছে, যদি ওই কোশ্চেনে পার্টিকুলার কোনো পদ্ধতির কথা উল্লেখ না থাকে। হয়তো তোমাকে বললো যে পাটিগণিতের অঙ্কে বীজগণিত ব্যবহার করা যাবে না, আর তুমি সেখানে এক্স ধরেই অঙ্কটা করলে, তখন কিন্তু নম্বর কেটে দেবে। তবে এরকম কোনো অপশন থাকে না সচরাচর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের প্রশ্নে, উল্লেখ কিছু থাকে না। খালি ভেক্টরের অঙ্কে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উল্লেখ থাকে, যেখানে ভেক্টর পদ্ধতি অ্যাপ্লাই করে করো। আশা করছি বুঝতে পেরেছো আজকের 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আসা যাক। দ্বিতীয় পয়েন্ট তোমরা স্ক্রিনে দেখো, কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে গিয়ে মধ্যের কোনো স্তর ভুল হয়েছে অথচ সঠিক উত্তর পাওয়া গেছে, তাহলে কোনো নম্বর দেওয়া যাবে না। অবশ্য প্রাথমিক স্তরে সঠিক অংশের জন্য কোনো পার্ট মার্কিং থাকলে তা দিতে হবে। মানে কি বলতে চাইছে, ধরো তোমাদের মধ্যে একটা ধারণা এসে যায় যে আমি যে পর্যন্ত অঙ্কটা করেছি সেই পর্যন্ত নম্বর দিতে হবে। ব্যাপারটা সেরকম নয়। একটা ইনস্ট্রাকশন থাকবে, যে ইনস্ট্রাকশনে বলা থাকবে যে যদি অঙ্কটার এই পার্ট পর্যন্ত করে তবেই তাকে এত নম্বর দেওয়া যাবে। এখন তুমি অঙ্কটা করছো, করতে করতে দেখা গেল যে কোনো একটা জায়গায় তোমার ভুল হয়ে গেছে, তারপরে হয়তো বাকিটা আবার ঠিক করে নিয়েছিলে, পরের পার্টটা ঠিক আছে, কিন্তু আগের পার্টে গিয়েই যেখানে ভুল হয়েছে, যদি টিচার সেই জায়গাটা লক্ষ্য করে যে এই জায়গাটা ভুল হয়েছে, তাহলে কিন্তু ওর আগের পার্ট পর্যন্ত যদি কোনো নম্বর বরাদ্দ থাকে, সেই নম্বরটাই তুমি পাবে। এবার যদি পরীক্ষক খাতা দেখতে দেখতে তোমার ওই একটা জায়গার ভুল হয়তো দেখলো না, কোনো কারণে স্কিপ করে বেরিয়ে গেছেন, উনি লাস্টে গিয়ে দেখলেন যে উত্তর ঠিক আছে বা ক্যালকুলেশন পরের দিকে ঠিক আছে, তখন কিন্তু তোমার বোনাস যে তুমি নম্বরটা পেয়ে যেতে পারো। আমি এটাই বলতে চাইছি যে পরীক্ষক যদি ভালো করে খাতা দেখেন, তখন কিন্তু তোমার ওই পার্ট পর্যন্ত যদি কোনো মার্কিং থাকে, নম্বর থাকে, তুমি সেটাই পাবে, তার বেশি কিন্তু পাবে না। আমাদের 3 নম্বর পয়েন্ট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে যদি কোনো জায়গায় সমান বা অথবা এই সংকেতগুলির প্রয়োজন আছে অথচ একেবারেই উল্লেখ করা হয়নি, সেক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর বাদ যাবে। তবে ঘটনাচক্রে একটি জায়গায় বাদ পড়লে কোনো নম্বর কাটা যাবে না। মানে ধরো কোনো একটা অঙ্কে যেমন আমরা যখন ক্যালকুলেশন করছি, তখন কি হয় যে সমান চিহ্ন দিয়ে দিয়ে যেতে হয়। সমান চিহ্ন যদি তুমি সব জায়গায় না দাও, খালি ক্যালকুলেশনটা করে রেখে দিয়ে দাও, তাহলে বলছে তুমি যার নম্বর পেতে তার থেকে 1 নম্বর কম পাবে, মানে 1 নম্বর কেটে নেওয়া হবে। একই রকম অথবার ক্ষেত্রেও তাই। আশা করছি তোমরা এইসব ভুলগুলো করবে না, কারণ আজকের আলোচনার পর তোমাদের মাথায় এই ভুলগুলো করার প্রসঙ্গ আসছেই না। যাওয়া যাক আজকের 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ, সমাধানের ক্ষেত্রে যদি প্রতি ছত্রে অথবা কিংবা বা না লিখে সমান চিহ্ন লেখে, তবে 1 নম্বর কাটা যাবে। তোমরা দেখেছো কোনো জায়গায় সমাধান করতে হলে দেখবে বাঁ দিকে একটা পার্ট থাকে, ডান দিকে একটা পার্ট থাকে, মাঝখানে সমান চিহ্ন দেওয়া থাকে। ওই জন্য সমাধানের ক্ষেত্রে কখনোই বাঁ দিকে সমান চিহ্ন দেওয়া হয় না, ওটা বা লিখতে হয়। এখন তুমি যদি ওই বায়ের জায়গায় সব সমান চিহ্ন দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। কিংবা তুমি যদি বা একেবারেই না লেখো, সেক্ষেত্রেও কিন্তু তোমার নম্বর কেটে নেওয়া
হবে। নেক্সট দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই ভাইটাল। এই কারণে ভাইটাল, আমরা যখন অনেক সময় খাতা দেখি স্কুলের, তখন আমরা কি করি, অনেক সময় কোনো স্টুডেন্টকে 4-এর মধ্যে আমরা 3.5 দিয়ে থাকি, কোনো সময় 5-এর মধ্যে 4.5 দিয়ে থাকি বা 2.5 দিয়ে থাকি। কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে যে নম্বর যদি কাটতেই হয়, তাহলে কিন্তু ভগ্নাংশে কাটা যাবে না, পূর্ণ সংখ্যায় কাটতে হবে। বলতে চাইছি এর মানে যে তোমার যদি কাটা হয়, কমপক্ষে 1 কাটতে হবে। তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু তোমার সমস্যা। যেখানে আমরা হয়তো মার্সি করে হাফ নম্বর তোমাকে দিয়ে দিতাম, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কিন্তু পাওয়া যাবে না। তাই তোমাকে চেষ্টা করতে হবে টু দা পয়েন্ট এবং অ্যাকিউরেট আনসার করার জন্য। আমরা 6 নম্বর পয়েন্টে দেখব। 6 নম্বর পয়েন্টে দেখো, অঙ্ক শেষ করার পরেও যদি অপ্রয়োজনীয় স্তর পর্যন্ত এগিয়ে যায়, তাহলে নম্বর কাটা যাবে না। এখানে বলে রাখি, ধরো তোমাকে, আমি একটা উদাহরণ সাপেক্ষে বলছি আর কি। ধরো তুমি কোনো একটা অঙ্ক আছে, যেখানে ট্রেনের অঙ্ক আছে, ট্রেন যাচ্ছে, তার গতিবেগটা তোমাকে নির্ণয় করতে বলেছে, তুমি গতিবেগটা নির্ণয় করে ফেলেছো, তারপরে ট্রেনের দৈর্ঘ্যটাও তুমি এক্সট্রা করে ক্যালকুলেশন করে ফেলেছো। সেক্ষেত্রে যেমন ধরো তোমাকে 12-এর ক্ষেত্রে ম্যাট্রিক্সের অঙ্ক আছে, তোমাকে বললো যে লম্ব ম্যাট্রিক্স দেখাতে হবে। তুমি লম্ব ম্যাট্রিক্স তো দেখিয়েইছো, উপরন্তু ওর সঙ্গে ডিটারমিনেন্ট A1 দেখিয়ে তুমি ওটাকে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স দেখিয়ে দিয়েছো। এক্ষেত্রেও তোমার কোনো রকম নম্বর কাটা হবে না, যেহেতু তুমি তোমার যতটুকু প্রয়োজন ততটুকু করে ফেলেছো, তার চেয়ে বেশি করে ফেলেছো, কোনো রকম নম্বর কাটা হবে না, তোমাকে ফুল মার্কসই দেওয়া হবে। এরপর 2-3টে পয়েন্ট আছে যেগুলো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যেখানে উপপাদ্য করতে হচ্ছে। দেখো 7 নম্বর পয়েন্ট, উপপাদ্যে যদি ক্ষেত্র বিশেষে অঙ্কনাদি উল্লেখ না থাকে তবে 1 নম্বর কাটবে। মানে ধরো কোনো একটা উপপাদ্য করছো, উপপাদ্যে কোনো কোনো জায়গায় অঙ্কন থাকে, মানে আঁকতে হয়, যে তুমি যা বর্ণনা দেওয়া আছে তার বাইরেও কিছু এক্সট্রা করে আঁকতে হয়, সেটাকে বলা হয় অঙ্কন। সেই অঙ্কন যদি উল্লেখ না করে থাকো, তাহলে বলছে যে ঠিক আছে, বাকিটা যদি ঠিক করে থাকে 1 নম্বর কেটে বাকিটা দিয়ে দাও। 8 নম্বর পয়েন্ট, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, উপপাদ্য যদি ঠিকঠাক ক্রম অনুসারে সাজিয়ে না লেখা হয় তবে 1 নম্বর বাদ যাবে। মানে ধরো উপপাদ্যের ক্ষেত্রে যে পার্টটা আগে হওয়ার কথা, সে পার্টটা তুমি পরে লিখে ফেলেছো, আর পরের পার্টটা আগে লিখে ফেলেছো, ঠিকঠাক ক্রম হয়নি, সেক্ষেত্রেও বলা হচ্ছে যে ঠিক আছে, মার্সি করে নম্বর দেওয়া যায় 1 নম্বর কেটে নিয়ে। তো এই জায়গাগুলো যাতে তোমাদের ভুল না হয়, তোমরা অবশ্যই চেষ্টা করবে, কারণ উপপাদ্য এমনই একটা জিনিস, যারা যে সমস্ত স্টুডেন্ট গুলো ভাবে যে আমি কিভাবে পাস করবো, তারাও কিন্তু এই জায়গাগুলো কভার করার চেষ্টা করে, মানে উপপাদ্যটা করার চেষ্টা করে। সেই জায়গায় যদি ভুল হয়ে যায়, খুব সমস্যার ব্যাপার। এর পরের পয়েন্টটি দেখলে আরো তোমাদের খারাপ লাগবে, সেটা হচ্ছে যে উপপাদ্যে যদি চিত্র না আঁকতে পারো, যারা বিশেষ করে কম নম্বর পাওয়ার দিকে থাকো, অনেক সময় মুখস্থ করে হয়তো লিখে দাও, কিন্তু চিত্রটা আঁকো না, মানে ছবিটা আঁকো না। যদি ছবি না আঁকো, কিংবা লেখার সঙ্গে ছবির যদি অসঙ্গতি থাকে, মানে যা লিখেছো আর যা ছবি এঁকেছো দুটোর মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কোনো নম্বরই দেবে না। এবার যদি তুমি ছবি আঁকতে গিয়ে নাম টাম সব একই দিয়ে যদি তুমি আঁকা একটু মানে আহ, কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন না করো, সেক্ষেত্রে তোমার 1 নম্বর কেটে নিয়ে বাকি নম্বরটা দিতে বলেছে। নেক্সট আমাদের 10 নম্বর কোশ্চেন দেখো। এরপর 10 এবং 12 সবার জন্যই। কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে অজানা রাশি সম্পর্কে স্পষ্ট উল্লেখ না থাকলে 1 নম্বর বাদ যাবে। মানে ধরো তোমাকে কোন একটা অঙ্ক দিয়েছে, যেখানে তোমাকে এক্স ধরে অঙ্কটা করতে হচ্ছে, কি বললাম, একটা অজানা রাশি এক্স কিংবা ওয়াই ধরে তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে, কিন্তু তুমি সেই এক্সটা কি কিংবা ওয়াইটা কি সেটা উল্লেখ করনি। সেক্ষেত্রে বলছে যে তোমাকে 1 নম্বর কেটে নিয়ে বাকি নম্বরটা দিয়ে দিতে, যদি তুমি অঙ্কটা ঠিক করে থাকো। নেক্সট আমাদের 11 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্টে ক্লাস 10-এর ক্ষেত্রে 1, 2 আর 3 নম্বরের ক্ষেত্রে, মানে আমাদের যে কোশ্চেন গুলো থাকে দেখবে 1, 2, 3, 4, 5, 6 করে থাকে, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর যে কোশ্চেন গুলো আছে, সেই কোশ্চেনে কি থাকে, এমসিকিউ থাকে, সত্য মিথ্যা থাকে আর শূন্যস্থান পূরণ থাকে। সেগুলোকে যদি বাদ দেওয়া হয়, আর 12-এর ক্ষেত্রে যদি এমসিকিউ কে বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে বলছে যে উত্তরের ক্ষেত্রে সমাধানের প্রয়োজন নেই, শুধুমাত্র উত্তর লিখলেই হবে। 12-এর তো এমসিকিউর ক্ষেত্রে তোমরা গোল পাকাবে, সেক্ষেত্রে কোনো সমস্যার ব্যাপার থাকছে না। তবে একাধিক উত্তরের ক্ষেত্রে কেবলমাত্র প্রথম উত্তরটি গ্রহণীয়। এটা মাধ্যমিকের ক্ষেত্রে বলছি আমি। মাধ্যমিকে তুমি কোনো একটা কোশ্চেনে হয়তো প্রথমের দিকে একটা আনসার করেছো, পরের দিকে একটা আনসার করেছো,
সেক্ষেত্রে কিন্তু তোমার প্রথমের আনসারটাই নেবে, পরের আনসারটা নেবে না। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি কোনো একটা দাগে দু জায়গাতে গোল পাকাও, সেক্ষেত্রে ওই প্রশ্নের উত্তরটাকে ক্যান্সেল করে দেবে, শুধুমাত্র একটাই যেখানে গোল পাকানো থাকবে সেটাই কিন্তু নেবে। তো আজকের 12 নম্বর পয়েন্ট দেখো, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে 12 নম্বর পয়েন্টটা। বলছে যে প্রশ্নের নম্বর যদি 1-এর চেয়ে বেশি হয় এবং সেক্ষেত্রে যদি ভুল একক লেখা হয় বা একক না লেখা হয়, তবে 1 নম্বর বাদ দেওয়া হয়। সে মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, যাই হোক, নম্বরটা যদি 1-এর বেশি হয় এবং সেখানে যদি তুমি একক লেখনি বা একক ভুল লিখেছো, অবশ্যই 1 নম্বর তোমার কেটে নেবে। এটা কিন্তু খেয়াল রাখবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি লাস্টে তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে 13 নম্বর পয়েন্ট। এখানে কি বলা হয়েছে, এটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রেই, তবে প্রথম দিকে মাধ্যমিক এর কোশ্চেনের সম্পর্কে একটু বলছি। 1, 2 ও 3-এর দাগ বাদে বাকি প্রায় সকল প্রশ্নেই, এটা হচ্ছে মাধ্যমিকের জন্য 1, 2, 3-এর দাগ বাদে। আর 12-এর ক্ষেত্রে যদি আমরা দেখি এমসিকিউ বাদে বাকি সমস্ত কোশ্চেনের জন্যই বলছি, প্রায় সকল প্রশ্নেই পার্ট মার্কিং থাকে। তাই কোনো অঙ্ক হয়তো ভুল করে ফেলেছো, তবুও কাটবে না যতক্ষণ না তার সঠিক সমাধান কোথাও করে ফেলো। এটা হচ্ছে তোমাদের জন্য বোনাস টিপস আমার পক্ষ থেকে। কি বললাম, তুমি কোনো একটা দাগ, মানে আমি শর্ট কোশ্চেন গুলোর কথা বলছি না, একদম শর্ট কোশ্চেন গুলো বাদ দিয়ে যেগুলো 2 নম্বর বা 4 নম্বর বা 3 নম্বর বা 5 নম্বরের কোশ্চেন থাকবে, যেখানে যেমন সেই সমস্ত কোশ্চেনের কথা বলছি। হয়তো তুমি করতে গিয়ে কোনো জায়গায় ভুল হয়ে গিয়েছিল, তুমি ভুলটা ধরতে পারোনি, ফলে অঙ্কটা কমপ্লিট করতে পারোনি, সেক্ষেত্রে তুমি ওই অঙ্কটা কেটে দাও, যে ওটা কাটবে না। না কেটে যদি ওই অপশনটা করতে পারো ভালো, বা ওই কোশ্চেনটাই অন্য জায়গায় করতে পারো ভালো, কোনো সমস্যা নেই। যদি অঙ্কটা কমপ্লিট করে ফেলো, তবেই আগের কোশ্চেনটা কাটবে, নাহলে কাটার দরকার নেই। দ্বিতীয় হচ্ছে, কেন তোমায় কাটতে বারণ করছি, সেটা হচ্ছে একদিকে যে যদি কোশ্চেনটা ভুল থাকে, তাহলে তুমি অবশ্যই নম্বর পেয়ে যাবে ওই কোশ্চেনের জন্য, যা বরাদ্দ নম্বর ফুল মার্কস তুমি পেয়ে যাবে 1 নম্বর। 2 হচ্ছে যে অঙ্কের ক্ষেত্রে পার্ট মার্কিং থাকে। এখন প্রায় সকল কোশ্চেনই পার্ট মার্কিং থাকে। পার্ট মার্কিং থাকলে কি হয়, তুমি তো জানো না কোথা পর্যন্ত পার্ট মার্কিং আছে। হয়তো দেখা গেল যে অঙ্কটা কোনো একটা পার্ট পর্যন্ত 5 নম্বরের মধ্যে 2 নম্বর দিত, আর তুমি অঙ্কটা কেটে দিয়ে চলে এলে, সেক্ষেত্রে তুমি তো আর পার্ট মার্কিং এর নম্বরটা পাবে না। তাই যদি তুমি ওই অঙ্ক কমপ্লিট না করতে পারো বা ওই অপশনটাও না করতে পারো, অবশ্যই অঙ্কটা কাটবে না। যতক্ষণ পর্যন্ত ওর অপশন না পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত কাটবে না। না কেটে রেখে দাও। তাতে কি হবে বললাম, যে যদি কোশ্চেনটা ভুল থাকে, সেক্ষেত্রে তুমি ফুল মার্কস পাবে। আর যদি ওই পর্যন্ত যে পর্যন্ত করেছো সেখান পর্যন্ত যদি পার্ট মার্কিং থেকে থাকে, তাহলে অবশ্যই তুমি সেখান পর্যন্ত নম্বরটা পেয়ে যাবে। এক্ষেত্রে তোমার কিন্তু লাভই হবে। এবার ক্লাস 10 প্রসঙ্গে বলি। ক্লাস 10-এর অনেকেই আছো যারা জ্যামিতি আঁকো। জ্যামিতির যে আঁকা যে সম্পাদ্য আছে, 5 নম্বরের সম্পাদ্য আছে, সেই সম্পাদ্য কিন্তু আগে আমাদের সময় ছিল যে আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, সেই সময় পুরোটা ঠিকঠাক আঁকতে পারলে তবে নম্বর ফুল মার্কস দিত। কিন্তু এখন সেই সিস্টেম নেই। এখন তোমাকে পার্ট পার্ট করে ভাগ করে দিয়েছে। যেমন ধরো, তোমাকে হয়তো এই বছর বললো যে অন্তর্বৃত্ত পরীক্ষাটায় পড়বে, তো অন্তর্বৃত্ত পরীক্ষায় হয়তো পড়লো, সেক্ষেত্রে তোমাকে একটা ত্রিভুজ আঁকতে হয়। ত্রিভুজ আঁকার পর ওই ত্রিভুজের ক্ষেত্রে তোমাকে দুটো কোণের অন্তঃসমদ্বিখণ্ড কাটতে হয়। কাটার পর তারা পরস্পরকে এক জায়গায় ছেদ করে, ওটাকে অন্তঃকেন্দ্র বলা হয়। তাহলে একটা ত্রিভুজ আঁকতে হচ্ছে প্রথমে, তারপরে একটা অন্তঃকেন্দ্র আঁকতে হচ্ছে, তারপরে অন্তঃকেন্দ্র থেকে একটা বাহুর ওপর লম্ব কাটতে হচ্ছে। ঠিক আছে, মানে অন্তর ব্যাসার্ধটা বার করার জন্য এরকম পার্ট পার্ট মার্কিং দেয়, যে ত্রিভুজটা আঁকার জন্য 1 নম্বর, অন্তঃকেন্দ্রটা আঁকার জন্য 1 নম্বর, অন্তর ব্যাসার্ধ আঁকার জন্য 1 নম্বর, বৃত্তটা সঠিক আঁকার জন্য 1 নম্বর, এরকম করে ভাগ ভাগ করে তোমাকে নম্বর দেয়। তাই তুমি যতটুকু পারবে ততটুকুই কাজ করে আসবে, কখনো ফেলে আসবে না। বা কোনো অঙ্ক হয়তো পারছো না, কোনো অঙ্ক হয়তো পারছো না, তার যতটুকু পারবে ততটুকুই তুমি করে আসো। তাতে যদি পার্ট মার্কিং থাকে, তো তুমি সেই পার্টের নম্বরটা পেয়ে যাবে। আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছো। আশা করছি তোমরা পরীক্ষার হলে অবশ্যই এই সমস্ত ভুলগুলোকে শুধরে নেবে এবং আমার নির্দেশ মতো কাজ করবে, এবং তোমরা প্রত্যেকেই খুবই ভালো নম্বর পাবে, 100-এর কাছাকাছি বা 100। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে যারা নতুন বন্ধু, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে। পাশের বেল আইকনটি অন করে নেবে, যাতে আমার ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে প্রথম পৌঁছায়। আমি মাধ্যমিকের সাজেশন নিয়ে আসবো কিছুদিন পরে, অবশ্যই আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।